বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতদিন আমরা এতটুকু পর্যন্ত শেষ করছিলাম যেখানে আমরা হেডারটাকে অলমোস্ট কমপ্লিট করছি, যে বাম পাশে হেডারের দুইটা এরিয়া তৈরি করে বাম পাশে লোগো এবং ডান পাশে কি তিনটা সেকশন, একটা টেলিফোনের জন্য তিনটা রো আর কি, তিন ধরনের কন্টেন্ট, টেলিফোন কন্টেন্ট, ইমেল কন্টেন্ট এবং কি সার্চ বক্স নিয়ে আসা, রাইট? যদিও সার্চ টেক্সট এখানে আমরা HTML5 এর একটা ফিচার ইউজ করছি, যেটাকে HTML5 এর না থাকা অবস্থা আমরা XHTML এ মূলত জাভাস্ক্রিপ্টে কাজটা করার কথা। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে পুরো টেমপ্লেটটা শেষ করতে। সো লেটস সি কতটুকু করা যায়। আচ্ছা, সো আমরা যদি PHP ফাইলে লক্ষ্য করি, আমাদের এখানে মেনু আছে হোম, কোর্স, অ্যাবাউট আস, ব্লগ এবং কন্ট্যাক্ট আস, রাইট? তাহলে পাঁচটা আইটেম আমরা পাচ্ছি, যেহেতু আমরা একটা মেনুর জন্য যে কোড আমাদের মুখস্থ মতোই বলছে কি থাকতে, তাই না? স্পেশাল কেসে আমরা স্পেশাল চিন্তা করব, কিন্তু বেসিক যে কোডিং সেটা আমাদের যেহেতু এক রাখার কি চেষ্টা করি। তারপর যখন আমাদেরকে কোনো প্রজেক্ট ম্যানেজার যেখানে আমি জব করবো, সে যেরকম ইনস্ট্রাকশন দিল সেরকমই কি আমাদের তৈরি করতে। আমাকে যদি বলে শুধু এ দিয়ে মেনু বানা দেন, এ দিয়ে বানা দেবো, যদি বলে ইউএলএল দিয়ে ইউএলএল, যদি বলে ডিপ দিয়ে ডিপ দিয়ে, যে ট্যাগ দিয়ে আমাকে বলবো আমি কী করবো, CSS দিয়ে সেভাবে কি মেনু বানা দেবো। তো জেনারেল কেসে আমরা এটা যেটা একটা পপুলার ওয়ে এখন পর্যন্ত, আমরা ইউএলএলকে কী করি, বেশি প্রেফার করি। সো আমরা মেনু বানানোর ক্ষেত্রে কী করি, ইউএলএল এবং তার ভিতরে কি এই স্ট্যাফ ইউজ করি, এবং এই স্ট্যাফের ভিতরে কী হবে, প্রত্যেকটা মেনু আইটেম হবে। তো মেনু আইটেম অলওয়েজ বেটার হচ্ছে এইভাবে লেখা, যেভাবে আমরা নর্মাল ইংলিশ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি সেভাবে। যদি এটাকে বড় সব বড় হাতের করতে হয়, সব ছোট হাতের করতে, ইত্যাদি কিছু আমরা CSS দিয়ে করি, ঠিক আছে? তো এইভাবে আমরা ইয়ে করে আমাদের পাঁচটা মেনু আইটেম আছে। সো আমরা পাঁচটা মেনু আইটেম তৈরি করে নিলাম। আমাদের মেনু হচ্ছে হোম, কোর্সেস, অ্যাবাউট আস, হোম, কোর্সেস, অ্যাবাউট আস, তারপর ছিল কি ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট আস। কোর্সেস আমাদের একটা সাবমেনু হওয়ার কথা। সো যখন আমরা সাবমেনু হবে, সেখানে আমরা কি সাবমেনুর মতো একটা ইয়ে তৈরি করে আমরা তার ভিতরে কি আবার কী করবো, একটা ইউএলএল তৈরি করবো নাকি? সাবমেনুগুলো কি আমাদের আছে সামনে? আপাতত আমরা যদি স্যাম্পল কিছু সাবমেনু বানাই, তাহলে আমরা সাবমেনু বানাতে যাচ্ছি। আমাদের কোর্স আমরা যদি উইনের দিক থেকে চিন্তা করি, তো আমরা সাবমেনু হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল বা কম্পিউটার বেসিক্স, ঠিক আছে? দেন আমরা তিনটা সাবজেক্টকে আপাতত, যদি আমরা তিনটাকে দিয়ে পারি, তাহলে আমরা কি 3000 দিয়েও পারবো সাবমেনুর কনসেপ্ট। প্রোগ্রামিং, যদিও মেনু সাবমেনু বিষয়ের উপর আমরা আলাদা ক্লাসই করছি, টোটাল একটা আপনাদের বিষয়ে দেখানো আছে। সো জাস্ট এখানে আরেকবার রিভিশনের মতো আপনাদের হওয়া, এছাড়া আর কিছুই আসলে শেখার নেই এই সেকশনটাতে। প্রোগ্রামিং সাবজেক্ট এবং গ্রাফিক্স ডিজাইন, আমরা কম্পিউটার বেসিক কোর্সেস নামটা লিখে দিলাম, প্রোগ্রামিং কোর্সেস, গ্রাফিক ডিজাইন কোর্সেস, নেটওয়ার্কিং কোর্সেস। আমরা এই বেলার মধ্যে একটা আইডি বা ক্লাস এই জন্য বলবো, যেহেতু এর যেমন সাবমেনু আছে, আরেকটা মেনু কি সাবমেনু চাইতে পারে নাকি? তাহলে একটা ক্লাস তৈরি করা বেটার, যে আমরা সাবমেনু বলে কি একটা ক্লাস তৈরি করে রাখলাম। আর এই ইউএলের জন্য কোনো ক্লাস না দিলেও চলবে, যদি যেহেতু এখানে কি আছে সাইট মেনু বলে একটা রেফারেন্স আছে, তো তার রেফারেন্সে ইউএলকে কি চেনানো যাবে, আর ইউএলের নিজস্ব একটা স্বতন্ত্র বিষয় আছে। তো আমরা CSS চলে যাই। CSS যা দেখি কোনো মেনুর জন্য আমরা আলাদা কোনো কী করিনি, এরিয়া তৈরি করিনি।
তো মেনুর জন্য যেহেতু এরিয়া তৈরি করে নিই, তাহলে আমরা সাইট হেডার আছে, এটা এরিয়াগুলো এটা মানে ভুল করা হয়েছিল, ভুল ফাইলটা। এটা সাইট মেনুকে সাইট মেম্বার লিখে ফেলছিল, তাই না? মনে আছে ক্লাসে কারেকশনটা বলেছে। সেটা মূলত হবে কি সাইট মেনু। তাহলে আমরা সাইট মেনু সেকশনে যদি চলে যাই, তাহলে সাইট মেনু যেখানে আছে, এবার আমরা এই সাইট মেনুর সাপেক্ষে কি রেফারেন্স দিয়ে আমি বলতে পারি যে সাইট মেনুর মধ্যে যদি ইউএল আসে তাহলে কি হবে। দেন আমি সবসময় পূর্বেরটাকে কপি করে নিলে আমার কি এটা কোড সেভ হবে। এর ভিতর যদি এলআই আসে, তাই না? এলআইয়ের ভিতর যদি আসে, এর হুবার আসবে। এটা হচ্ছে বেসিক ইয়ে। এছাড়া আমরা আরও ইফেক্ট দিতে চাইলে আরও তো দেবো। এরপর ছাড়াও কি আসবে, এই এলআই যেটা আছে, ঠিক আছে, যে এলআইয়ের ভিতর ইউএল আসবে নাকি? হ্যাঁ, বুঝলাম। আবার এলআইয়ের ভিতরে ইউএলের দুইটা চেয়ার, একটা হচ্ছে এলআইয়ের ভিতর সাধারণভাবে ইউএল, আর হচ্ছে এলআইয়ের ভিতর হুবার অবস্থায় এলআইয়ের উপর যখন হুবার করছে তখন ইউএল কীরকম। তো এতটুকু আমরা এরিয়া যদি তৈরি করি, দেন আমরা এই বাকি সব এই হুবার অবস্থায় কি বলবো, কারণ হুবার অবস্থায় ওই ইটাকে দেখা যাবে, আদার্স তাকে আসলে দেখা যাবে না। এই অবস্থায় কি তার এলআই কি হবে, তার এলআই এর কি হবে, এবং এর হুবার কি হবে। যদি এটা আমার অপশনাল, মানে এই লাইনটা ম্যান্ডেটরি এখানে হুবার লেখা, কিন্তু বাকিগুলোতে হুবার না রেখে শুধু এলআই সাপেক্ষে বললেও বিষয়টা হয়ে যাবে, ঠিক আছে। তো এই অবস্থায় যদি আমরা যদি আউটপুটকে দেখি, অ্যাজ এক্সপেক্টেড যে সেইভাবে একটা লিস্ট তৈরি করবে নাকি, যেখানে প্যারেন্ট অ্যান্ড সাব বোঝা যাবে। সো এখানে আমরা মেনুর জন্য প্রথমে আমরা যদি ইউএল এর বলি মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিই, তাহলে ইউএল তার নিজস্ব একটা স্পেস কি ছেড়ে দিছে। এখন কিন্তু চাইল্ড বোঝা যাচ্ছে জাস্ট বুলেট পয়েন্ট দিয়ে নাকি, কে কার চাইল্ড। এরপর আমরা এলআইতে যদি বলি যে এলআইকে কি বলতে যাচ্ছি, ফ্লট লেফট, যেন এলআইগুলো পাশাপাশি আসে। তো এলআইকে যদি ফ্লট লেফট করি, এখানে আমরা যেখানে ইউএলটা শেষ হচ্ছে, সো এখানে আমাদের একটা ক্লিয়ার লাগবে। তো আমরা মনে হয় এখনও পর্যন্ত কমন ক্লাসগুলো তৈরি করিনি, যেটা আমরা ক্লাসে দেখছি নাকি, আসে আমরা না তৈরি করা আছে। তাহলে আমরা ক্লাসগুলো জাস্ট ব্যবহার করি। তাহলে আমরা এখানে একটা ডিপ তৈরি করব। এই ডিপটা হচ্ছে কোনো কন্টেন্ট থাকবে না, রাইট? এটা জাস্ট একটা ক্লিয়ার করার জন্য এটা আসছে। তাহলে এএলআইরা যে পরস্পর লেফট হলো সেটাকে ক্লিয়ার করার জন্য কি এই ডিপের আবির্ভাব নাকি। এখন আমরা তাহলে এখানে ফ্লট লেফট বললাম কোথায়, যে এএলআইকে তার হোয়াইট বলা দরকার, যেহেতু ফ্লটের সাথে হোয়াইট বলাটা হচ্ছে কি W3C রেকমেন্ডেশন। সো এগুলো আমরা মেপেই করতে পারি, যে আমরা মেপে দেখবো যে এখানে কি অবস্থা। যদি বলি যে না এটা মাপমূলক নির্দিষ্ট না, তখন আমরা এটা হোয়াইট রাখবো কি অটো, কিন্তু হোয়াইট অবশ্যই দেবো। এখন দূরত্বের জন্য আমি কি করতে পারি, প্যাডিং ইউজ করতে পারি নাকি, যে প্রত্যেকটা ইয়াকে প্যাডিং বলতে হয় যে তুমি উপরে 5 পিক্সেল করো, ঠিক আছে, বা এটা আপনি র্যান্ডম করেন যে আপাতত উপরে 10 পিক্সেল করেন। আমরা মেপে সময় সেভ করতেছি যেহেতু বেসিক এর জন্য, কারণ আপনাদের ক্লাসে এগুলো কভার করেছি কীভাবে আমরা কি মেপে পিএইচডি থেকে মেপে দেখবো যে টপে কত আছে, লেফটে কত আছে ইত্যাদি। সো টপে বললাম 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, নিচে সাপোজ 5 পিক্সেল, আবার লেফটে 15 পিক্সেল, ঠিক আছে। এভাবে করে আমরা 4টা ভ্যালু সেট করি যেন আমরা পরে চেঞ্জ করতে পারি। এতে আমরা আউটপুটের কী অবস্থা দেখতেছি যে হ্যাঁ এরা পাশাপাশি আসছে, কিন্তু এই মাঝখানে এই ইউএলটা একটা ঝামেলা করতেছে নাকি। তো প্রথমত আমরা এটার এই যে ইউএলটা যেটা সাধারণভাবে থাকবে এলআইয়ের ভিতরে, তাকে আমি বলে দিতে হবে তোমার ডিসপ্লে না, না মনে হচ্ছে তোমাকে দেখার দরকার নেই। তাই সে যদি চলে যায় তাহলে বাকি এলআইগুলো কি ঠিক মতো চলে আসে, রাইট? আচ্ছা,
এবার এখানে আমরা একটা কমান্ড বাদ দিয়েছি, সেটা বুলেট পয়েন্টগুলো বাদ দিয়েছে, সে হচ্ছে লিস্ট স্টাইলকে নান করা, যেন আমার বুলেট পয়েন্টগুলোকে শো না করে। এখন আমি যদি দেখি আমার আরও স্পেসিং দরকার, দেন আমি এগুলোকে আরও বাড়াতে দিতে পারি, যে এখানে 20-এর জায়গায় কি 20-30 জায়গা অনেক আছে, দেখা যাচ্ছে আপনাদের টেমপ্লেটে। সাপোজ 30-35 এরকম করে কি যদি আমি লেফট রাইট ইয়ে করি, ওকে আমাদের দেখছেন পর্যাপ্ত জায়গা আছে। সো আমি টপ থেকে কি আরও নামা দরকার নাকি সেন্টারে আনার জন্য। সো টপ থেকে নামার জন্য আমি কি করব, এটা হচ্ছে টপ, যেন আমি একটা স্যাম্পল ইয়ে দিয়ে শুরু করছি, যদি আমরা আসলে পিএইচডিকে ফলো করব, ঠিক আছে কিনা। আর আরও প্যাডিং দেওয়ার আগে মেকশিওর করে নিই ফন্ট সাইজ। সো ফন্টের ব্যাপারটা আমি ইউএলএ বললে কি হয়ে যাচ্ছে। সো আমি ফন্ট সাইজ সাপোজ 18 পিক্সেল ফন্ট সাইজ ইউজ করলাম, যেন একটু বড় হয়। কেন ইউএলকে দিলাম, কেন ইউএলকে যা দেবো এলআইয়ের সবাইকে একই বিষয় পাবে, শুধু কোন বিষয়টা পাবে না, কালার। কারণ কালার আমরা জানি এ কে দিতে হবে, এছাড়া অন্য কমান্ডগুলো আমরা মূল ইউএলকে বললেই কি হবে। আমরা এখানে 18 দিই বা আরও বড় করতে চাই একটু 22 পিক্সেল দিই। তারপর এছাড়া আমরা টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে কি করি, লেখাগুলোকে আপার কেস করে দিই। তো ইত্যাদি কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের কি মেনুগুলো মোটামুটি পর্যাপ্ত বড় হয়। আমরা এবার উপর থেকে কি প্যাডিং 10 পিক্সেলের ঝামেলা, সরি 30 পিক্সেল যেটা ছিল সেটাকে 20 করলে মনে হয় যেটা সেন্টারে চলে আসবে, বা একটু আমরা ইয়ে করতে নামাতে পারি নাকি। আচ্ছা, নিচে আন্ডারলাইনটাও যদি আমরা বাদ দিতে চাই, সেটার জন্য আমরা কোড আমরা জানি বলা হয়েছে যে সিএসএস ফর কমন ট্যাগ যে সেকশনটা, তাই না, ওইখানে আমরা মূলত যে কমন কোডগুলো লিখি তার মধ্যে কি ইয়ে অন্যতম একজন নাকি, যার জন্য সাধারণত টেক্সট ডেকোরেশন নান, এতে এর বাই ডিফল্ট কি আসবে না, আন্ডারলাইন থাকবে না। তাহলে এই হচ্ছে কি মেনুগুলা, এদের হুবারে কি কোনো কাজ আমি করিনি এখন। সো এর ডিফল্ট কালার দেখাচ্ছে। আমি যদি আমার মেনু থেকে কি কালার চুজ করে নিতে চাই, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে মেনুর কালার, যেটা সবারটাতে দেখতেছি ডিজাইনে, তার মানে বুঝতেছি এটা হচ্ছে মেনুর কালার, আর এটা হচ্ছে কি হুবারের কালার। তাহলে আমরা এখানে মেনুতে আসবো, মেনুতে কোড লিখতেছিলাম, এই যেটা আছে এতে এসে মূলত আপাতত কালার বললাম যে তার কালার হচ্ছে এটা, কালার কপি হয়নি। কোথায় ছিল রিমুভারে, এবং আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারি। আর এখানে এসে কালারটা কি হবে, উপরে কালারটা চেঞ্জ হবে, রাইট। এই অবস্থাতে আমাদের সাইটের আরেকটু ভালো অবস্থা, যে কালার শো করতেছে এবং হুবারেও কি কালার এইভাবে আছে। আরেকটা যে কাজ আমরা করি মেনুর ক্ষেত্রে, সবসময় অ্যাক্টিভ ক্লাস বলে একটা বিষয় থাকে। তা আমরা এই ক্লাসটা তৈরি করে রাখার চেষ্টা করব, যেন পরবর্তীতে পিএইচপি ইউজ করে। সেটা হচ্ছে কি আমরা অ্যাক্টিভ বলে একটা ক্লাস বানাই সাধারণত, ঠিক আছে। বা আপনি যদি আরেকটু যে অ্যাক্টিভ পেজ বলে একটা ক্লাস বানান, ঠিক আছে, যে কোন পেজটা বর্তমানে অ্যাক্টিভ। এই যে ক্লাসের যে অবস্থাটা, চেহারাটা আমরা চাই হুবারে যে অবস্থা হয় সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারও কি আমি একই অবস্থা চাই। তাহলে আমি এর সাথেই কি এই কথাটাকে গ্রুপিং করে দিতে পারি, যে কি যে কোনো এর যদি কি ক্লাস নেম অ্যাক্টিভ হয়, যদি অ্যাক্টিভ নামে ক্লাস পোষণ করে, দেন তার ভিতরে যে এ হবে তার কালার এটা করো, যেটা হুবারে করো, মানে হুবারের কালার যদি ব্লু করো, অ্যাক্টিভ পেজের কালারও কি করো, ব্লু করো। এতে আমরা দেখবো যে এটা এখন অ্যাক্টিভ হয়ে আছে। আমাদের আসলে কাজ হবে কি, যখন কোর্সে ক্লিক করবো তখন এই অ্যাক্টিভটা এখানে চলে যাবে। সো এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এটা আমরা কি করি,
যখন মানে টেমপ্লেট ডিজাইন করি তখন আমরা একটা ক্লাস প্ল্যান করি যেটা অ্যাক্টিভ ক্লাস, এটা যেখানে চলে যাবে। এটা যদি আমি এখান থেকে মুভ করে দিই, বলুন যে কি মুভ করাবে কে? মুভ আমরা প্রোগ্রামেটিক্যালি করাবো। আমরা যখন প্রোগ্রাম করবো পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তখন আমরা এখানে করবো। এখন দেখবেন যে অ্যাক্টিভ ক্লাস যেখানে চলে গেছে সেই কালার হয়ে গেছে, মানে এখন কন্ট্রাক্টর স্পেস কি অ্যাক্টিভ। তাহলে আমরা এমন একটা ক্লাস তৈরি করলাম যে ক্লাসটা যেখানে থাকবে সেই তাকেই মানে দৃশ্যগত দিক থেকে মানে আউটপুটগত দিক থেকে বোঝানো হবে সে হচ্ছে কি অ্যাক্টিভ ক্লাস। আর বাকিটা হুবার অস্থায়ী, হুবারে যখন আসে তখন কালার চেঞ্জ হচ্ছে, আদারওয়াইজ কি নেই। ঠিক আছে কিনা? এখন এই কোর্সেসে একটা সাবমেনু আছে। কোর্সেসের সাবমেনুটাকে প্রথমত আমরা দেখাতে চাইলে আমাদের কি বলতে হবে, এই ডিসপ্লে যেটা নান করা আছে সে ডিসপ্লে করে দিতে হবে ব্লক। ব্লক করা মানে হচ্ছে তাকে দেখাও এবার নাকি। একটুকু যদি আমরা লিখি আউটপুট দেখি যে এদের কোনো বিষয় নাই, কারণ এদের হাতে কি নাই, কোনো সাব মেনু নাই, এদের আছে তো সে যে আসে সে সব তো তোলপাড় করে দেয়। ঠিক আছে, তাহলে এইখানে বাকিদের ইয়ে করতে হবে যে সে বাই ডিফল্ট উপরের লোকজনদের আচরণে কি নিয়ে নিছে, আমাকে বলতে হবে যে না এই যে এলআই এই এলআই ভিন্ন। ঠিক আছে, দেন এরা কি হবে, এরা পাশাপাশি হবে না, এরা কি হবে নিচে নিচে হবে নাকি। তো এই বিষয়গুলো এখানে বলতে হবে। তো এই আমরা প্রথমত যেটা ইয়ে করি সেটা হচ্ছে যে এই যে ভেঙে দিছে, ভাঙাটা যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের যে কনসেপ্ট আমরা ইউজ করি সেটা হচ্ছে আমরা পজিশনিং ইউজ করি। ঠিক আছে, আর আমরা জানি পজিশন, একমাত্র পজিশন যে কি করে না বাড়তি জায়গা দখল করে না সে হচ্ছে কি অ্যাবসোলিউট। সে হচ্ছে অ্যাবসোলিউট, কারণ রিলেটিভ তার জায়গা দখল করে রাখে। ঠিক আছে, আমি যদি এর পজিশন অ্যাবসোলিউট করে দিই তাহলে সে কী করবে না, কোনো জায়গা অকুপাই করবে না, সে বর্তমান সাইটের উপরে কী করবে নিজেকে শো করবে। দেন আমরা দেখি এখন এই টপ বলবো কি, সাপোজ তার টপ 0 তার লেফট 0 এই কথাটা আমি বললাম, এবং তার একটা জেন ইন্ডেক্স দিলাম, দিয়ে বললাম সে হচ্ছে 10। কিন্তু আমরা যা আশা করি তাই হবে যে সে কী করবে অ্যাবসোলিউট এই কোণা নিয়ে আসবে, সে বডির সাপেক্ষে নিজেকে কি হিসেব করবে। দেখেন আমি এখানে মাউস নিচ্ছি, ও কোথায় আসতেছে ওই কর্নারে, বডিতে নিয়ে আসছে। আমরা যদি দেখার জন্য চাই সাপোজ আমরা এটা একটা বর্ডারও দিয়ে দিই 1 পিক্সেল সলিড, আমরা সাপোজ যেই হ্যাঁ কালার এই কালারটাই দিচ্ছি, যে কালারটা সে হুবারে পাচ্ছে। আর একটু ডিজাইনিং যেহেতু আমরা করিনি সো আমরা করে নিচ্ছি আপাতত, কারণ হচ্ছে বর্ডার রেডিয়াসও দিয়ে দিই, যেটা আমাদের একটু অ্যাডভান্স কমান্ড, যেটা এখানে আমরা সাপোর্ট পাবো না। বানানটা ঠিক হতে হবে, রেডিয়াস আর RADIOUS নাকি 10 পিক্সেল। লেটস সি। ঠিক আছে, দেখছেন কোনা গেছে একদম টপ লেফট 0-তে চলে গেছে, তার তো ওইখানে শুরু হওয়ার কথা না, তার শুরু হওয়ার কথা এর নিচে। তাহলে আমরা জানি যে অ্যাবসোলিউট ইউজ করতে হলে তার যে প্যারেন্ট, এই ইউএল এর প্যারেন্ট হচ্ছে এলআই, তাকে কি করে দেয়া রিলেটিভ বলে দেয়া, তার পজিশন রিলেটিভ করা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটু বললেই কিন্তু সে দেখবো যে আর ওই মাথায় নেই, সে এখন এর সাপেক্ষে কি আছে চলে আসছে, শুধু একটু বিষয় বলার কারণে। ঠিক আছে, কিন্তু আমরা বাকি বিষয়টা অলওয়েজ বলছি কি মেনটেন করবো যে ওরও কি টপ 0 লেফট 0 জেড ইন্ডেক্স 9 দিই 8 দিই 5 দিই। ঠিক আছে, আমরা আমাদের মতো একটা গ্যাপ রাখি। এখন আমরা টপ কি করতে পারতেছি না, 0 বলতে পারতেছি না। সাবমেনু, সাবমেনু কোথায় আসবে, 25 পিক্সেল পর লেখা হয়েছে, 25-এর সাথে আরও মোট কথা হচ্ছে প্রায় 40 পিক্সেল পর্যন্ত তো মেনুর লেখাই আছে, তাহলে টপকে আমি প্রায় কি 40 পিক্সেলের মতো বলতে হবে মিনিমাম। তারপর দেখি আর দেখি আমরা আবার সরাবো যে হ্যাঁ তাও লেখার উপর আসে নাকি, আরও 10 পিক্সেল কি তাকে আমি অত কি 50 পিক্সেল। ঠিক আছে, এবং তার বর্ডারটাকেও আমরা 5 পিক্সেল করে দিই। আমাদের মনে রেডিয়াস হয়নি, আমরা ভুল কোনো লিখছি মানে বানান RAD রেডিয়াস। ঠিক আছে,
তাহলে দেখা যাচ্ছে আমি এখানে গেছি, মেনু আছে, মেনু থেকে আমি সাব মেনুতে যেতে পারতেছি। ঠিক আছে, সিম্পল সাব মেনু বিষয়টা। আর যে আপনি যদি মনে না এটা একটু বামে সরাবেন, দেন আপনি সবই কি আমাদের মূলত কমান যে আমি লেফটেও কি তাকে যতটুকু সরাতে চাই ততটুকু সরা দিই। মেনু এখানে আসলো, লেফট থেকে কি সরে গেল, উপর থেকে আরেকটু নামাই, 55 আর লেফটে যা আছে চলবে। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল মেনু। ঠিক আছে, এখন এই মেনুতেও যদি আমরা ডিফারেন্ট কালার বা ইত্যাদি আনতে চাই, আমরা দেখেন এটা সব হচ্ছে আপনার নিজস্ব কি আপনি কতটুকু ডিজাইন করছেন। আপনি একটা কালার ইউজ করেন, যে সরি কালার না, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে যাচ্ছি, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি সাদা, তাহলে সে কি করবে, এর পিছনে সাদা একটা কালার দিয়ে দেবে। সলিড বোঝাচ্ছে নাকি, একটু ট্রান্সপারেন্ট হলে ভালো হয়। তাহলে আমাদের কি আছে, অপাসিটি কমান্ড আছে নাকি, অপাসিটি আমি 0.8 দিয়ে কি 80% বুঝে দিতে পারি। এতে 80% কিন্তু ওই যে ভিতর দিকে একটু হলুদ দেখা যাচ্ছে, দেখছেন? আপনি মনে হয় একটু ইয়ে করবেন, ইটস আপ টু ইউ যে আপনি কি ডিজাইন করছেন। যেহেতু আমাদের ডিজাইনের এই জন্য আমরা এই বিষয়গুলো স্বাধীনভাবে কি কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু লেখাগুলো তো হালকা হয়ে গেছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডকে বলছি, আমি আবার একে এসে বলে দিই কি, কিংবা আচ্ছা এখানে বলি যে এর অপাসিটি বলে দিচ্ছি, যে তোমার অপাসিটি হবে একদম 0.1 মানে পুরোপুরি। এতে অপাসিটি ঠিক পয়েন্ট হবে না, পয়েন্ট দিলে তো 10% হয়ে যাবে। আচ্ছা হালকাই দেখাচ্ছে এখনো। কিভাবে বলার কারণে সেটা করতেছে তো, যদি এগুলো সাধারণত ইমেজ দিয়ে করা, একটা পিএনজি ইমেজ কাটা হয়, এটা 1.5 উইল ইট ওয়ার্ক, কাজ করে না। যাক আমরা আপাতত এটি ইয়ে করি, বাট আমরা চেষ্টা করবো ভিতরে পিছনে যে কাজটা এটাকে একটা ইমেজ দিয়ে করতে, যার ফলে কি এই অপোজিটির কমান্ডের কি প্রয়োজন না পড়ে। আর কি করতে পারি এর ছাড়া, আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা বা অন্যান্য যে কাজগুলো এগুলো কি আপনি করতে পারেন, যে এলআই এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আবার করতে চান যে এলআই এর হুবার আলাদা আছে, এই কমান্ডটা যেহেতু কাজ নেই আমরা ক্লিন করে রাখা মানে এটা বাদ দিয়ে দেওয়া, যে এলআইয়ের উপর যদি হুবার করা হয়, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এলআইয়ের উপর হুবার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি করো সাদা করলে একটু ডার্কার সাদা হওয়ার কথা, জায়গাটা একটু পিছনে একটা ডার্ক সাদা আসতেছে, আইডেন্টিফাই করতে পারতেছি না যেহেতু, তাহলে কি হচ্ছে এলআই এর ঠিক আছে, যে এলআই হলে এলআই নিচে কি আমরা এরকম করে কালার দিতে পারি। এরপর আপনি আরও যা যা আপনি কমান্ড যা প্র্যাকটিস করেন সবই কি করতে হবে। তা আমাদের একটা মেনু মোটামুটি সাব মেনু কি দাঁড়ায় গেল। আমরা এখানে আর তেমন সময় দেবো না, ঠিক আছে, এটাকে যেহেতু আপনাদের যেটা বললাম ক্লাসই আলাদা কভার করেছে, আপনার ওই বিষয়টির দিকে লক্ষ্য করবেন। আমরা দেখি আমাদের নেক্সট সেকশন কি আছে। নেক্সট সেকশন হচ্ছে আমাদের ব্যানার আছে, ঠিক আছে। ব্যানার এরিয়াতে আমাদের দুইটা এরিয়া আছে, সো দুইটা এরিয়া দেখে আমরা বুঝতে পারতেছি আচ্ছা আমরা দুইটা সেকশন আগে তৈরি করি। তাহলে এই দুইটা সেকশন তৈরি করি আমরা কোথায়, ব্যানার এরিয়াতে। ব্যানারের সে দুইটা এরিয়া তৈরি করতে, বা আমরা আগের কোড থেকে যদি কপি করে নিই, যেহেতু আমরা একই রকমই এরিয়া তৈরি করার জন্য সবসময় কি এরকম একটা কনসেপ্ট রেখে দিছি, তাই না? আমি যদি ইচ্ছা করলে কি এই কনসেপ্টটা নিয়ে এসে সিম্পল এখানে কপি পেস্ট করে দিতে পারি।
পার্থক্যটা হচ্ছে কি আমরা এখানে দুইজনকেই চাচ্ছিলাম কি দুইজনই ফ্লট লেফট হোক, একজন লেফট একজন রাইট না, দুজনই ফ্লট লেফটে হোক। এবং তাহলে যেহেতু দুজনই লেফটে তাহলে এখানে সি বোথ না, এখানে কী হবে সি লেফট। আর এই সেকশনটার আমি যদি আরেকটা আইডি দিতে চাই তাহলে এর আইডি হবে কি একটা, এটা হচ্ছে ব্যানার, যেটাতে মূলত কি ব্যানারটা আছে। আর এটা হবে কি ব্যানারের সাইড বার, তাই না? হেডার সাইড বার যেমন লিখছে এটা হবে কি ব্যানারের সাইড বার। এইভাবে করে আমরা খুব কুইকলি কিন্তু কি করতে পারি, একটা কন্টেন্ট এরিয়া কি তৈরি করতে পারি যদি আমরা প্ল্যান করে করি। যে আমাদের একটা এটা এই ডিপটা হচ্ছে কি আমাদের লেফট এরিয়া রাখবে যেখানে ব্যানার থাকবে, এটাতে রাইট সাইড রাখবে ব্যানার সাইডের এরিয়াটা, এবং এটা হচ্ছে ক্লিয়ার লেফট দিয়ে আপাতত কিছু লিখি, সেভ করি, আউটপুট দেখি, দেখবো যে হ্যাঁ এরকম দুইটা সেকশন এখানে আছে, হয়তো কিছুই বুঝতে পারতেছি না, বাট লেটস ব্রিং সাম কি ব্যানার। তো এই ব্যানার আমার এই লিঙ্ক দিয়ে হতে পারে, এই লিঙ্ক ছাড়া হতে পারে, ইটস বেটার ক্লায়েন্টের সাথে ইয়ে করা। যেভাবে আমি যদি মনে করি প্রত্যেকটা ব্যানারকে একটা পেজের সাথে লিঙ্ক করব, তাহলে আমি ব্যানারের ইমেজগুলোকে এই দিয়ে লিঙ্ক করব, যেন ইমেজে ক্লিক করলে ইমেজের এই সেফে যা বলা থাকবে সেই পেজে কি নিয়ে যাবে। আর আমি যদি মনে করি না ব্যানার কাউকে লিঙ্ক করতেছে না কোনো পেজকে, জাস্ট ব্যানারই ছবি, তাহলে আমার এই ছাড়া কি শুধু ইমেজ ট্যাগ আর ব্রেক ট্যাগের ইউজ করে কি ব্যানার ছবিগুলো আমরা রেখে দিলে হচ্ছে। তাহলে এখানে আমরা ছবি নিয়ে আসি, ব্রাউজ করে আমাদের ব্যানার ছবিগুলো আগেই কাটা ছিল নাকি ইমেজেস, আমরা থাম্বনেল ভিউ দেখে নেব সবসময়, বলছি যেন আমাদের ব্যানার এটা যে ব্যানার 1 করা আছে নাকি। ছবি কোথায় আছে? ল্যাবের ছবি তো আমাদের এখানে কোনো কাজে আসবে না, ঠিক আছে। আচ্ছা আমরা বসলাম এখান থেকে একটু কাজ করবো, যেন এই যে এই ইয়েটা আছে আমরা ব্যানারটাকে ধরি, এটা বাদ দিই, ট্রেনিংটা কি এর মধ্যে লিখে রাখছে ছবির একটা অংশ। আমরা একটা কত নিয়েছিলাম 350 মনে হয় নাকি 450কে পরে কমানো 350 করা ছিল, এটা টেম্পোরারি ভাবে কাজ করে নিচ্ছি। তো সাপোজ এখানে হোয়াইট হচ্ছে 750, হচ্ছে 350, একটা এরিয়া নিয়ে আমি একটা গাইড টেনে নিলাম যেন আমি বুঝতে পারি যে আমার ছবিটাকে কতটুকু বড় করতে হবে, ঠিক আছে। দেন আমরা এই ছবিটাকে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে যেটা বলছি কি আমরা এটাকে রেশিও ওয়াইজ কী করি বড় করি। রেশিও ওয়াইজ বড় করলে আমার কিছু অংশ ছবি থেকে বাইরে চলে যাবে, বাট তাকে বাদ দিয়ে কি আমি ছবি চিন্তা করবো যে ওকে আমার এই পার্টটুকু ইম্পর্টেন্ট, আমার ছবির এই পার্টটুকু হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আমি স্লাইড যতটুকু করবো ওটুকু ছবি কাটা যাবে, বাকিটুকু তো ঠিক আছে কিনা, বাকিটুকু তো আর থাকতেছে না। তো এইভাবে করে এখন এই ট্রেনিং কথাটাও আমি জানি না, ট্রেনিং কথাটা তো ব্যাখ্যা লাগবে, কথাতে ডিস্টার্ব করবে, এগুলোতে যে পরিমাণ আসলে কাজ করা দরকার ছিল করা হয়নি। আপাতত আমি এটাকে আরেকটা বাড়তি লেয়ার দিয়ে কি ঢেকে দিচ্ছি, যে একটা এরিয়া তৈরি করে একে সাদা কালারে ফিল করে দিতে পারি নাকি, এডিট ফিল কি দ্বারা ফোরগ্রাউন্ড কালার দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিটাকে আবার কাটবো হিসেবে কাটবো, তাহলে আমরা স্লাইস টুল নিতে হবে, একে একটা নাম দিচ্ছি ব্যানার 1, ওকে, ফাইল সেভ ফর ওয়েব, পিএনজি আকারে সেভ করতেছি, যতটুকু স্লাইস ততটুকু সেভ হবে আমি জানি, রাইট। আর যেটার পিছনে কোনো ট্রান্সপারেন্ট কিছু নেই, কোনো সমস্যা নেই। আমরা একটা টেম্পোরারি ফোল্ডার তৈরি করে নিচ্ছি,
প্রজেক্টের জন্য স্টুডেন্ট ফাইনাল প্রজেক্ট ডান। আমার ইমেজ অনলি আর অল স্লাইসের জায়গায় সিলেক্টেড স্লাইস নাকি এই দুটো অপশন থাকা অবস্থায় সেভ। বাস আমার একটা ছবি চলে গেছে, আমার এটা দেখে সময় নষ্ট করার দরকার নেই। আমরা বেটার এখন এনে ক্লিক করে সেকেন্ড প্যানেলের কি প্রস্তুতি নিই, ব্যানার 2। এই ব্যানার 2তে আমরা কি করব, ব্যানার 2তে আমরা একটা ডিফারেন্ট ছবি করি। সো আমরা তাড়াতাড়ি খুব দ্রুত একটা কালার চেঞ্জ করতে চাইলে আমরা জানি কি আমাদের কাছে কন্ট্রোল ইউ শর্টকাট আছে তাই না, কন্ট্রোল ইউ দিয়ে কি আমি দ্রুত একটা কালার চেঞ্জ করে এটাকে ডিফারেন্ট কালার একটা ছবি বানাতে পারি, রাইট। সো আমরা এটাকে আবার যদি সেভ করি ফাইল, এটাকে একটু বন্ধ করে নেন, এটা টিপ দিলে এটা আসবে, এটা আলাদা। আচ্ছা আমরা আবার ফাইল সেভ ফর ওয়েব, ওকে। সো এটা কি ছবি হবে, ব্যানার 2 আকারেই সেভ হয়ে যাবে, আমার কিছুই কি করার নেই, রাইট। কারণ যেহেতু আমি স্লাইসের নাম দিয়েছি কি ব্যানার 2। আমরা দেন আবারও কি এটাকে ধরে কন্ট্রোল ইউটিউব দিই, কন্ট্রোল ইউটিউব দিই। এত ছবি নিয়ে আমি কাজ করতে পারবো না, ঠিক আছে। এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে কি আপনাদেরকে বাসায় পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। ওকে স্লাইসটা চেঞ্জ করে নিই, স্লাইসটার নাম দিই ব্যানার 3। save for device, সেভ। আমাদের ওয়ানটাকে আমরা একটু আরেকবার পুনরুদ্ধার করি, কারণ ওয়ানটাতে একটু কাজ ছিল। আমরা হিস্ট্রি প্যানেল থেকে হেল্প নিতে পারি। ইউ সিচুয়েশনের প্রথম যে অপশনটা ছিল সেটাতে নিয়ে আসি, এটা ছিল আমাদের অরিজিনাল কালার। সেখানে ব্যাক করলাম, এটাকে অফ করে, ঠিক আছে। সাইজটাকে আরেকবার পরিবর্তন করা মানে এটা চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে। দেন এটা স্লাইসটার নাম দিয়ে 1, ফাইল সেভ ফর ওয়েব, দেন কি সেভ। রিপ্লেস করতে চাইলে বলবো যে হ্যাঁ রাজি আছি, কবুল। আমরা হিস্ট্রি থেকে যা এই যে স্লাইস টাইস কী কী করছি না করছি ইত্যাদি সব কিছুকে ভুলে যেতে যাচ্ছি, ঠিক আছে। আমরা আসলে কিছুই করিনি। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে বুঝতে না আমরা আসলে কিছুই করিনি, তার যা ছিল সে তাই আছে। সো কান্নাকাটির কোনো বিষয় নেই। আমরা ডেস্কটপে এসে ইমেজেস থেকে এই 3টা ছবিকে কি কপি করি। আমাদের আমরা সবসময় বলছি যে আমাদের ফোল্ডারকে আমরা করলে যদি যে ফোল্ডার প্রয়োজন হয় সে ফোল্ডারে আমি এক জায়গায় থাকবো, ওয়েট করব। আবার আমার আরেকটা ফোল্ডারে যদি ঢুকতে হয় তাহলে কি অলওয়েজ ডুপ্লিকেট করে নেওয়া, যে আমি কন্ট্রোল ধরে টিপ দিলে কি আমার উইন্ডোর একটা ডুপ্লিকেট ভার্সন কি তৈরি হয়। এখানে সামহাও কাজ করতেছে না। সো এখানে এটা তো না, সরি, ফাইনাল প্রজেক্ট, দেন ইমেজেস, এবং এখানে থেকে ছবিগুলো থাকবে, রাইট। আমরা রিপ্লেস করে দিচ্ছি ইয়েস টু অল দিয়ে। আমরা একটা ছবি আনতে যতক্ষণ কষ্ট হবে জাস্ট ততক্ষণে নাকি। পরেরগুলো আমরা যেহেতু নামকরণ সহজভাবে করছি আমরা চেঞ্জ করে দেবো 1 2 3। সো দিস ইজ ব্যানার 1 এলটিতে, ব্যানার 1। বা আমাদের যদি কোনো স্লোগান
আমাদের যদি কোনো স্লোগান থাকে সেই স্লোগানগুলোকে আমরা এখানে দিতে পারবো, রাইট? এভাবে আমাদের একটা ব্যানার যেভাবে হলো সেম বিষয়টাকে যদি আমরা কপি পেস্ট করে দিই একটা ব্রেক টেক্সট সহ, তো এবং আমাদের নামগুলো হয়ে যাচ্ছে ব্যানার 2, ব্যানার 3, 2, ব্যানার 3। সো আমরা যদি সাইটে দেখি, সাইটের অবস্থা তো 12টা বেজে গেছে অলরেডি। যে কাজ করছি 3টা ব্যানারকে কি পরপর সে এনে দিছে নাকি। এখন আমাদের কাজ হচ্ছে এটার কন্ট্রোল করা। সো আমরা ব্যানারের জন্য কোড লিখি। এই ব্যানার যে এরিয়াটা আছে এই ব্যানার সাইড ব্যানারের মধ্যেই হবে ডেফিনেটলি নাকি। সো এই ব্যানার সম্বন্ধে যদি বলি, এই ব্যানার সে কেমন, ঠিক আছে, তার ওয়াইড কত সেটা আমি বলে দিতে পারি নাকি, যে তার ওয়াইড হচ্ছে 750 পিক্সেল। তাহলে বাকি যিনি আছেন তার ওয়াইডে বলা যাচ্ছে তাই না, ব্যানার সাইড বার যেটা তার ওয়াইড কত, তার ওয়াইড হচ্ছে 350 পিক্সেল। আমরা রেফারেন্সিং প্র্যাকটিসের জন্য কি করতে পারি, শুরুতে এখন এদের তো ফ্লট বলা আছে, ফ্লট লেফট যেটা বাকি ছিল সেটা হচ্ছে কি এদের ওয়াইড বলা, সেটা কি এদের আইডিতে এসে ওয়াইড বলে দিছি। তো আমরা যদি আউটপুট দেখি আরেকটা বিষয় সেটা হচ্ছে হাইট। আমরা যাচ্ছি ব্যানারের হাইট কন্ট্রোল করতে, তাহলে হাইট আমি যদি বলে দিই 350 পিক্সেল, তারপরেও দেখবো যে হয়তো কি আমাদের ছবিগুলো দেখাচ্ছে বাকি ছবিগুলো ওভারফ্লো অটো না, ওভারফ্লো না, হিডেন। সো আমরা যদি ওভারফ্লো হিডেন করে দিই তার মানে আমাকে বললাম যে তুমি বাড়তি কন্টেন্ট দেখাও না, তাহলে সে একটা ইমেজকে কি দেখাচ্ছে, যদি এখানে আসলে ইমেজ আরও 3টা আছে, ঠিক আছে কিনা। এবার আমরা এই সাইডের কাজ এটা করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। যখন আমরা হ্যাঁ দেখবে সেটা জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা যখন সাইটে জাভাস্ক্রিপ্ট স্লাইডার যোগ করব তখন স্লাইডিংয়ের কারণে সে 3টা ইমেজকে নিয়ে আসবে, কন্টিনিউ আসতে থাকবে। কিন্তু আপাতত যেহেতু আমরা কি জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি না, সো আমরা এই অবস্থাতে এরকম একটা ইমেজ করে কি কাউকে দেবো, যে এই এরিয়াটা পাবে সেখানে 10টা ইমেজও বসাতে পারবে। আমার ডিজাইন হিসাবে কাজ হচ্ছিল তাকে এতটুকু স্কোপ করে দেওয়া যে এইটা হচ্ছে ব্যানার এরিয়া, তুমি যাই করতে চাও তুমি এখানে করো, এরকম একটা এরিয়া তাকে ডিফাইন করে দেওয়া, এটা ছিল আমার কাজ এই লেভেলে। কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট করবো তখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলেও করবো, যে আমরা ইমেজগুলোকেও কি চেঞ্জ করাবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা ব্যানার সাইডবারে আমাদের কি আছে, ব্যানার সাইডবারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি। আমরা এই কালারটা এখান থেকে নিতে পারি, নিয়ে কপি, সো এরও আমরা হাইট বলে দিতে পারি যে তার হাইট হচ্ছে 350 পিক্সেল এবং তার ব্যাকগ্রাউন্ড কালার পেলাম, তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালার। তাহলে আমরা এই কালারে এই অংশটুকু ফিল আপ পেয়ে গেলাম। সো আমাদের ব্যানার সাইডবার চলে আসলো। ব্যানার সাইডবারে কী কী অংশ আছে, মূলত 2টা অংশ আছে, একটা হচ্ছে বেনিফিট উইথ আস, একটা হচ্ছে একটা রেজিস্টার বাটন। তো এই আমরা এই 2টা সেকশনকে যদি করে, সো খুব ইজি আমরা করে রাখছিলাম মনে হয়। বেনিফিট উইথ আস একটা হেডিং ছিল, সো আমরা যদি একটা এর মধ্যে এ দরকার পড়বে না, যেহেতু জাস্ট হেডিং, একটা ইমেজ দিয়ে আমি হেডিংটা কল করি। লেআউট ফোল্ডারে থাকার কথা, যদি আমরা রাইটলি পজিশন করে থাকি। হ্যাঁ আমরা রাইটলি পজিশন করছি, মানে আমাদের ফোল্ডার ফাইল খুঁজে পাচ্ছি না নাকি। তাহলে এনি এবং ইনি যাদেরকে আমরা ব্যবহার করতে সরি ঠিক আছে, তো এটা তো আমরা সিএসএস এ লিখতেছি না, আমি খেয়াল করিনি, আমরা এইচটিএমএল এ কল করতেছি, তো এটা এখানেই থাকার কথা। সো এটা হচ্ছে বেনিফিট উইথ আস। এই রিয়ালিটিতেও আমি বলে দেবো কি বেনিফিট উইথ আস ইন কেস অফ ইমেজ মিসিং, সেই কথাটাই কি শো করবে ক্লোন সহ।
আরেকটা আমরা পাচ্ছি ইমেজ, যেটা হচ্ছে বাটন একটা রেজিস্টার ফর কোর্স। এটারও এএলটি আমাদের দেওয়া উচিত। যে রেজিস্টার কি আছে কথা না, রেজিস্টার ফর কোর্সেস, কোর্সেস ঠিক আছে কিনা। এইটা আমরা জানি একটা লিঙ্ক হবে, সো এটাকে আমরা একটা এই ট্যাগের মধ্যে লিখবো, কারণ এটা আমাকে একটা পেজে নিয়ে যাবে, যে পেজে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, তাই না। সো এইভাবে আপনার কন্টেন্ট বুঝতে হবে, বাট এটা কোনো পেজে নেবে না, এটা সেম পেজে গিয়ে দিচ্ছে। কিন্তু কোনটা কোন কোথায় একটা কোন, এটা তো বিসর্গ চিহ্ন। আমার যদি ইমেজ মিসিং হয় তাহলে সে কথাটা কি দেখাবে সেটা তাকে বলতে যাচ্ছি। সেই যে বেনিফিট বিসর্গ সহ দেখাবে, এটা আর কি বলছে আর কি সে। এটা তো টেক্সট। তাহলে আমাদের সাইটে দুটো ইমেজ আসছে। এটা আসলে বেনিফিট উইথ আস যে ইমেজটার কাজ, এটার ইমেজ, এই ইমেজের কাজ হচ্ছে এরপর আমরা কিছু বেনিফিট শো করতে যাচ্ছিলাম, যে জন্য আমরা লাস্ট যে মানে যতটুকু পর্যন্ত চিন্তা করছিলাম, বারবার বলতেছি HTML বিভিন্নভাবে কি প্ল্যান করা যেতে পারে। HTML যদি বুঝি প্ল্যানিং তাহলে কি খুব দ্রুত কোডিং, আর না বুঝলে প্রত্যেকটা সেকশন নিয়ে বসে থাকতে হবে অনেকক্ষণ ধরে। যেখানে আমি কি করতেছিলাম, এলাইতে এক একটা পয়েন্ট লিখতেছিলাম, পয়েন্টগুলো আপনাদের লিখে দিচ্ছি, রাইট। তো এখন আমরা সময় সেভ করার জন্য ওই পয়েন্ট না লিখে আমরা একটা হেল্প ফাইল ওপেন করি। হেল্প ফাইলটার পাইনি, উইন্ডোজেরই হেল্প ফাইল ওপেন করে অ্যাডোব কমিউনিটি এখনও আসছে এতক্ষণ পর। সেটাকে বন্ধ করে দিই, ইনি ভারী মানুষ, আমরা পাতলা একজন মানুষকে নিই। আমাদের প্রথম পেজে তো ছিল সাপোজ এই যে প্রত্যেকটা যে পয়েন্টগুলো, এই লেয়ারগুলো আমাদের এক একটা কি বুলেট পয়েন্ট, ঠিক আছে। লেয়ারগুলো কপি করতে হচ্ছে কেন, কপি দেখ আমি একটু করে কপি করে ওয়ার্ডপ্যাড নোটপ্যাড যেগুলো আছে ওষুধের সাহায্য নিই, যেখান থেকে কি আমি দ্রুত কাস্টমারটা কি করতে পারবো। কেউ এখন বুঝলে বলবো যে এটা কী বেনিফিট বুঝি নাই, এটা কন্টেন্ট দেয়নি ক্লায়েন্ট, আমাদের কিছু করার নেই নাকি। আমাদের কাজ হচ্ছে ডিজাইন করে দেওয়া, ক্লায়েন্ট এখানে যাই লিখবে তাই কি এখানে আসবে, রাইট। এগুলো আমাদের হেডেক না, যখন আমরা ক্লায়েন্ট হয়ে যাবো তখন এগুলো আমাদের হেডেক হবে। আর এখানে কিছু লেখা যেগুলো হতে পারে এরকম কিছু কথা কি অলরেডি আপনাদেরকে ক্লাসে কি দিয়ে দেওয়া হয়েছে না, বোর্ডে লিখে দিয়েছি লাস্ট। সো আপনাদের কাছে আছে, আপনি এই কন্টেন্টগুলো রিয়েলের মতো কন্টেন্টও কি দিয়ে দেখতে পারেন। আমি আন্দাজি এলআই তৈরি করছিলাম, দেখি যে সবগুলো এলআই কি ইউজ হচ্ছে, কোনটা বুঝতে হয়নি। সেভ করে আউটপুট দেখি, দেখি আমরা কি অঘটন ঘটাতে পারছি। হ্যাঁ, আমরা অঘটন ঘটাতে পারছি, সেটা হচ্ছে কি আমরা ওই বেনিফিট ভদ্রলোকটা ধাক্কা দিয়া একটু সরা দিছি। আসেন এবার আমরা কোড শুরু করি। এটা হচ্ছে একটা হেডিং নাকি, সো এটাকে যদি আমরা একটা আইডি দিই, এটা হচ্ছে বেনিফিটের হেডিং। আর এই ইউএলটা কি সম্বন্ধে, এটা হচ্ছে বেনিফিটগুলো নাকি, দিজ আর বেনিফিটস বা বেনিফিট লিস্ট, ফাইন, এটা ভালো শব্দ। তো আমরা যদি এই ইমেজের জন্য কোড বলতে চাই, ঠিক আছে, আমরা ওই সেম সেকশনে এসে
ব্যানার সেকশনের মধ্যে যেহেতু নাকি না ব্যানার সাইড বারের সেকশন নাকি, তো আমরা এখানে এসে পুরো রেফারেন্স দিয়ে লিখি, বা রেফারেন্স না লিখলে কোনো অত ক্ষতি হবে না, যেহেতু আইডি হিসেবে মানে একটা স্পেসিফিক বিশেষ তৈরি করা আছে। দেন বেনিফিট লিস্টের কথা বলতে পারি। ইউএল হ্যাশ বেনিফিট লিস্ট, ইউএল যখনই চলে আসছে কে চলে আসবে, এলআই চলে আসবে, এটাই আসবে না, যেটা এখানে নাই, সো এনে আসবে না, সো ইউএল আসছে, এলআই ওকে, এলআই সিএসএসও লিখতে হবে, মানে লেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে সে অর্থ বলতেছি। সো আমরা এখানে একটা মার্জিন সেট করি, যে মার্জিন না এটা 0 করার দরকার নেই, এটা যেহেতু ইমেজের বাই ডিফল্ট মার্জিন থাকে না, তাই আমি মার্জিন তাকে বলতেছি তুমি লেফটে 10 পিক্সেল নাও, উপরে ওকে 10 পিক্সেল নাও, আর বটম আর রাইট আমি যাই না, ঠিক আছে। সরি আমি ভুল বলছি, এটা রাইট বলে ফেলছি তাই না, এটা হচ্ছে রাইট, লেফটে বলতে গিয়ে এটা বলতে হবে তাই না, এটা হচ্ছে কি লেফট। তাহলে আমরা আউটপুটে দেখবো যে হ্যাঁ ইমেজটা একটু তার জায়গা সরে নিয়েছে, এদিক থেকে 10 পিক্সেল তো উপর থেকে 10 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। দেন এই যে এই লিস্টটা আছে, এই লিস্টের ক্ষেত্রে আমরা মার্জিন 0 করব, প্যাডিংও চাইলে কি 0 করে নিই, না লাগলে যেটা আমরা এখানে করবো একটা হাইট দেবো এর, ঠিক আছে, যে এর হাইট বলতেছি সাপোজ 150 পিক্সেল, ঠিক আছে, এবং এর ওভারফ্লোকে হিডেন করে দেবো, ঠিক আছে। তাহলে যদিও এখানে এখন আছে মাইক্রোসফট পর্যন্ত তাই না, যদি আমি যদি রিফ্রেশ করি, সে 150 পিক্সেল পর কাউকে কি দেখাচ্ছে না, কারণ বাকিটুকু আমার আছে কি নিচে থেকে স্ক্রল করে করে উপরে উঠবে। আমরা এগুলা এই ফেটগুলো কি যখন আমরা এই এরিয়াটা ডিজাইন করছি তখনই কি আমরা প্ল্যান করছি যে আমরা এই কাজটা এভাবে করবো, রাইট। আমরা এলআইগুলোতে প্যাডিং দিতে পারি, কন্টেন্ট যেন খারাপ লাগতেছে যেহেতু প্যাডিং লেফট, সাপোজ প্যাডিং লেফট 30 পিক্সেল দিই, এতে আমাদের এলআইগুলো একটু সরে গেল। এলআইগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার জন্য কি করতে পারি, মার্জিন দিতে পারি, ফাইন, কারণ এলআইগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে মার্জিন, সো মার্জিন আমি দিতে পারি উপরে নিচে 10 পিক্সেলের মার্জিন দিতে চাই, 10 পিক্সেল স্পেস লেফট রাইটে কোনো মার্জিন দিলাম না, 10 পিক্সেল স্পেস 0, ঠিক আছে, মাঝখানে স্পেস তৈরি করে দিলাম। গায়েব হয়ে যাচ্ছে, কোথায় গায়েব হয়ে যাচ্ছে, নিচে দিয়ে গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু মনে করেন যে আমার আরেকটু জায়গা আছে, আমি এটা তো আমরা আনুমানিক নিচ্ছি যেটা এরিয়াটা আপনার তৈরি করেনি, সো হ্যাঁ না 100 না, তো মানে জায়গা আছে আমাদের, আমরা একটু বাড়াতে পারি, 200 করতে পারি, ঠিক আছে। কিংবা আপনি মনে করেন 200 দিলে একটু একটা লাইনের একটু দেখা যায় তাই না, এই সেন্সটা যদি আপনি 200 থেকে 10 কমা দেন, কারণ ওইটাকে আনতে হলে আপনার 190 পিক্সেল, ওকে। এবার আসি, একটা বাটন আছে, বাটন আছে, বাটনগুলো কি এখানে একটা বাটন আছে নাকি রেজিস্টারের জন্য, সো একে যদি আমরা একটা নাম দিতে চাই রেজিস্ট, একে যদি একটা আইডি দিই রেজিস্টার বাটন বলে বিটিএন, এবং এর জন্য আমরা যথারীতি এরিয়া তৈরি করি, যে ইমেজ যদি তার আইডি হয় রেজিস্টার বাটন, তাহলে সে আগের জনের মতোই কি তারও মার্জিন লেফট হওয়া উচিত কি 10, বা আমি তাকে সেন্টারে নিতে যাচ্ছি, তাহলে কি করব, উপরে কতটুক চাচ্ছি নিচে কতটুক চাচ্ছি সেটা বলবো, আর লেফট রাইটে অটো রাখবো, মনে আছে অটো বলা মনে হচ্ছে, সে সেন্টারে আসা, আচ্ছা আসেনি, কারণ সে তো কী ধরনের ট্যাগ, সে ইনলাইন ট্যাগ কীভাবে ইয়েতে আসে না, ইনলাইন ট্যাগকে সেন্টার ইয়েতে, আমরা একে তাহলে কী করে দিতে হবে, ডিসপ্লে ব্লক করে দিই, কারণ ব্লকটা কীভাবে কী হয় সেন্টার হয়, এবং তার ওয়াইডও কি বলে দিই, ওয়াইড থাকতে হয় তাই না, তো ওয়াইড কত হবে, ইমেজেরটার ওয়াইড যত, যে ইমেজটা তার ওয়াইড যতটুকু সেটা হচ্ছে 312, সো আমি যদি একে 312 পিক্সেল ওয়াইড বলে দিই, সো আমরা জানি ওয়াইড এবং মার্জিন এই দুটো বিষয় যদি বলা থাকে তাহলে আমরা মার্জিন 0 অটো যদি বলা থাকে বা যে কোনো ভ্যালু দিয়ে লেফট রাইট যদি অটো এই বিষয়টা বলা থাকে তাহলে সে কি কোথায় চলে আসবে, সে তার নিজের এরিয়ার সেন্টারে চলে আসবে।
তো লেফটে এবং রাইটে সে অটো পরিমাণ জায়গা রাখবে। তাহলে আমার এই জায়গাটা ফুলফিল লাগতেছে নাকি? ক্লিয়ার? এছাড়াও আপনি যদি মনে করেন যে আমি আমার বুলেট পয়েন্টগুলোকে আরও একটু স্পষ্ট করব, ঠিক আছে, আপনি এখানে ক্লাস তৈরি করতে যাচ্ছেন, ঠিক আছে, যে ক্লাস হচ্ছে অড ইভেন, ঠিক আছে, ওটা একটা অড, এটা একটা ইভেন। আমি একটা তৈরি করে দেখাচ্ছি যে আমরা আরও কী চিন্তা করতে পারি সেটার জন্য, যে প্রতি ইয়েগুলাকে কি ইভেন্টগুলোকে একটু ডিফাইন করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এর জন্য যদি ক্লাস লিখতে চাই, আমরা এই এলআই এর তো এলআই কোড বলা আছে নাকি, কিন্তু এই এলআই যদি ক্লাস যোগ হয় ইভেন্ট, তাহলে আমি তাকে বলতেছি তার ফন্ট ওয়েট কী করতে, বোল্ড করতে। তাহলে মাঝখানে মাঝখানে কি কয়জনকে বোল্ড লাগবে, অক্ষরগুলোকে আরও স্পষ্ট হবে, রাইট? যদি আমরা কোনো বুলেট পয়েন্ট ইমেজ কাটতাম তাহলে কি আমরা ইমেজ প্রত্যেকের আগে কি দিয়ে দিতে পারতাম, অতটুকু প্যাডিং দিয়ে দিয়ে ইমেজ যদি আমরা টুকরা করে কেটে নিতাম, বা আমরা ইউজ করার জন্য অলরেডি মানে আপনাদের ইমেজ কাটতে বলছি, তো সেটাকে আমরা ইউজ করে দিই। সাপোজ এই ইমেজটা আমরা ইউজ করতে চাই, 22/24 একটা ইমেজ আছে, ব্যাচ নিউজের না, ব্যাচ নিউজ পেপার ইউজ করবো, লিস্টের জন্য একটা ইমেজ কাটার কথা, যত লেআউটে আছে বিজি লিস্ট বেরোন কিছু ধারণা করে দিলাম, এই যে লিস্ট স্টাইল, ঠিক আছে, এই এলআই স্টাইলটাকে কি আমি ইউজ করতে যাচ্ছি। তাহলে এখানে ইউজ করবো কোথায়, এলআইতে, ফাইন। তো এলআই ব্যাকগ্রাউন্ড বলবো ইউআরএল দিয়ে ছবিটা নিয়ে আসি, এলআই স্টাইল নাকি এটা, এই যে এখানে মান বলা আছে, আমি এখানে মাউস ধরলে কি মান বলতেছে, এটা যে 18/15, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা, 25 না, দেন এটা রিপিট হবে না, এটা রিপিট হবে না, এটা একবারই বসবে, এবং কোথায় বসবে, লেফটে সেন্টার, ফাইন। সেন্টার শব্দটা বলা এই ক্ষেত্রে বেটার, যেহেতু লেখার ক্ষেত্রে বসবে, সো লেখার ক্ষেত্রে সেন্টার ওটা বেটার। আবার টপ হতে পারে যদি প্রথম বাক্যের সাথে এটা অ্যালাইন করি আর কি, যেটা আমরা করে আউটপুট ইয়ে করে সিদ্ধান্ত নেব কী চাচ্ছি। যেহেতু 18 আছে আর লেফট প্যাডিং লেফট 30 আছে, তাহলে অবশ্যই লেখাটা কিসের গায়ে পড়বে না, অনুমান করতে পারি টেক্সটের উপর পড়বে না। তারপর দেখি কী অবস্থা, ঠিক আছে না, সেই বুলেট পয়েন্টগুলো, হ্যাঁ হ্যাঁ, যদি চেপে আনতে চাই এটা কার ব্যাপার, ইউএল এর, যে ইউএলকে আমি বলছিলাম যে তোমার কোনো প্যাডিং নাই, প্যাডিং 0 করছিলাম, সব ইয়ে করছে, এখন আবার প্যাডিং শুধু লেফট পাশে কি একটা প্যাডিং দিতে যাচ্ছি, বা আমি আসলে প্যাডিং দিতে যাচ্ছি মার্কান না, ইউএল দুই পাশে একটা প্যাডিং রাখা দরকার, যেন সে এদিকে আর এদিকে একদম বর্ডারের সাথে না লেগে যায়। কারণ আমরা চিন্তা করতেছি ইউএলকে টপ বটম প্যাডিং উপর নিচে 0 থাও, কিন্তু ডানে বামে 10 পিক্সেল করে কি সে জায়গা ছেড়ে দেখ। তাহলে ইউএল যদি জায়গা ছাড়ে এলাই তো এমনি কি এর ভিতরে চলে আসবে নাকি, তাহলে এর ভিতরে চলে আসছে, ফাইন। আর ওইটা নান করতে হবে, লিস্ট স্টাইল নান করে দিলে ওই যে একটু বুলেট পয়েন্ট দেখা যাচ্ছে যে হচ্ছে সুযোগে তো চলে গেল। এখন যদি আমি যদি আরও কাস্টমাইজ করি যে না এটা আরও ওইদিকে চাপাবো, কী করবো, আপনারা এইগুলো কি করতে পারবেন নাকি, যে বাম থেকে একটু বেশি সরাবেন, ডানকে একটু কম সরাবেন, করা যাবে? তো ইত্যাদি হচ্ছে কি আমার কাজ, আমি যতটুকু কাজ করে রাখবো ওটুকুকে কি আমি করে ফেলা খুব ইজি। আমাদের কাজগুলো করতে কিন্তু 15-20 মিনিট এরকম কি সময় সাফিসিয়েন্ট মনে হচ্ছে, কারণ কি কন্টেন্ট দেখে দেখে খুব দ্রুত কি এইচটিএমএলকে প্ল্যান করা হচ্ছে। সাইট তিনটা সেকশন কি সাইট কমপ্লিট হয়ে গেছে না, যেখানে লাস্ট যেহেতু আমি শুধু আপনাদের এই সেকশনের টাইপ ইউএলএল টাইপ করে থেকে আমার কি ক্লাস শেষ। কথা বুঝতে পারছেন যে ক্লাসে কতটুকু স্লোনেস হয় আর কি টাইপিংয়ের ক্ষেত্রে, ফাইন। এবার আমরা দেখি আমাদের নেক্সট ইয়ে কি সেকশন আছে, ব্যাচ নিউজ সেকশন নাকি, ব্যাচ নিউজ সেকশনে হাইট আছে 30, হাইট জেনে নিলাম, হাইট আছে 30, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড কালার। আমি দেখি এর জন্য এরিয়া কি আমরা তৈরি করছি কিনা সোফার,
হ্যাঁ ব্যাচ নিউজ তৈরি করা আছে, সব তো ভালোই আছে তো, যে দুইটা কপি করলাম দেখা যায় দুটো অলরেডি ভালোই আছে। এটার ব্যাচ নিউজ, এবার জাস্ট এখানে কন্টেন্ট দেওয়ার পালা। অ্যান্ড কন্টেন্টের সময় আপনার আবার কি আসতেছে, ইউর প্ল্যানিং, যে আপনি কী চাচ্ছেন। যে ব্যাচ নিউজের তো একটা হেডিং, এটা একটা হেডিং হবে। দেন এখানে অনেকগুলো নিউজ ডান দিক থেকে বাম দিকে কি স্ক্রল করতে থাকবে, এটা হচ্ছে আপনার প্ল্যান। তো এটা যদি হয় প্রত্যেকটা নতুন নিউজের আগে যদি একটা চিহ্ন থাকে তাহলে সেটাকে কি বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা একটা ইউএলএল কি প্ল্যান করে ফেলতে পারি নাকি। তো এখানে যদি আমরা তাই করি তাহলে আমরা সেমভাবে কি একটা ইউএলএল কপি করে নিই, করে ব্যাচ নিউজের মধ্যে পেস্ট করি এবং ইন্ডেন্টিংটা ইম্পর্টেন্ট রাইট, কপি পেস্ট করি আর যাই করি আমাকে আমার বর্তমান প্যারেন্টের সাপেক্ষে ইন্ডেন্টিং রাখতে হবে। এখানে আমি একটা হেডিং ইউজ করলাম, সেট করলাম H4, যেখানে লিখলাম ব্যাচ নিউজ। ওকে, এখন ইনি H4 যে ভদ্রলোক, সেও একটা ব্লক ট্যাগ, এই ইউএল হচ্ছে কি, আচ্ছা আর এখানে এখানে কি আছে ব্যাচ নিউজ, তাই না। এখানে মূলত ব্যাচ নিউজ বা ব্যাচ নিউজ লিস্ট যদি আপনি এইভাবে কি চিন্তা করেন রাইট। তাহলে এগুলো হচ্ছে মনে করেন নিউজ, এক একটা নিউজ। আমরা নিউজকে যদি একটু কমা দিই, তো এটা হচ্ছে আমাদের কয়েকটা নিউজ। এখানে আমার অড ইভেনের অর্থাৎ আপনার ঘটনা দরকার নেই। তাহলে এই হচ্ছে আমার একটা কন্টেন্ট এরিয়া কিন্তু খুব দ্রুত রেডি হয়ে গেল। এখন আমি বলতে যাচ্ছি যে এই ইনি হচ্ছেন কি হবে, ক্লাস হবে যিনি অ্যাপ লেফট, তার পাশে ইউএল যে আছে সেও কি হবে অ্যাফলেট হবে, কারণ একজন একজনের পাশে নাকি, যেহেতু দুইজনই অ্যাপ লেফট সো ক্লিয়ার লেফট চলে আসতেছে জাস্ট তাদের পরপরে। এতটুকু যদি দেখি দেখি আমরা কতটুকু আসলে কাজ করতে পারছি। তো দেখছেন এর পাশে চলে আসছে, এর পাশে আসছে, কিন্তু অ্যালাইগুলো যেহেতু নিচে নিচে আসছে এটা হইতে পারে, ঠিক আছে কিনা। এবার এদের জন্য কি কোড লেখা, তাহলে আমরা এই H4 এর কোনো ক্লাস দেওয়ার পর দরকার নাই এই কারণে, কারণ ব্যাচ নিউজের সাপেক্ষে H4 কী হবে সেটা কি কারণ বলার সুযোগ আছে। আমি বলতে পারি যে ব্যাচ নিউজের আন্ডারে যদি H4 আসে তাহলে কি করবা, এটা একটা এরিয়া কি তৈরি করতে পারি নাকি। দেন এর তো নিজস্ব আইডি আছেই এই ইউএলের, এই আইডি ধরেই কি আমি এই ইউএলকে তৈরি করতে পারি। যদি সরি একটা মিস করছি, যে ইউএলের আইডি যদি লিস্ট হয় এবং আবার ইউএলের আইডি যদি লিস্ট এবং তার ভিতর যে এলআই আছে তার অবস্থা, তাই না আমাদের এরিয়াগুলো। এবার কোয়েশ্চেন বলেন। প্লট দেওয়ার পর বুলেট পয়েন্টগুলো পাশাপাশি যায় না, এলআই ইউএল এর প্লট দিছি, ইউএল কে মানে নর্মালি এই লিস্টটা এখানে আসতো, ঠিক আছে, এইটাকে এইখানে না এনে এটাকে এইখানে এই কারণে নিচ্ছে, কারণ ঠিক আছে এই ব্যাচ নিউজের পাশে এই ইউএলটাকে নেওয়ার উদ্দেশ্য ছিল দুজনে একজন একজনের লেফটে আছে, কিন্তু এলআইগুলা লেফট না থাকার কারণে এরা নিচে, এলআইগুলা নিচে নিচে আসছে, কিন্তু তাদের স্টার্টিং প্রথম লাইন এটা কখনো এইভাবে হতো না, হ্যাঁ সবাই নিচে আসতো, ওই কাজটা সে করছে। এবার এলআইগুলোকে এলআইর জন্য কি সিএসএস দিয়ে বলবো। তাছি H4 এবং H4 এ কি বলতেছি আমরা মার্জিন 0 করে দিই, আমরা জানি H4 হেডিংগুলো কি বাই ডিফল্ট মার্জিন নেয় নাকি, তাই সে উপরে চলে গেছে। আপনি যদি বলেন যে না মার্জিন 0 না করে একটু নিজে থেকে সেট করি যে উপরে 5 পিক্সেল জায়গা ছাড়ো, ঠিক আছে, ডান পাশে তোমার যেই নিউজ আসতেছে তার থেকে 15 পিক্সেল জায়গা ছাড়ো, নিচে 0 বললেও কোনো সমস্যা নেই কারণ নিচে সে অটোমেটিক নিয়ে নেবে উপর থেকে, আর লেফটের থেকে তুমি 20 পিক্সেল কি জায়গা ছাড়ো। এবার আপনি চিন্তা করে বলেন, বলে দেখেন যে ব্যাচ নিউজ কোথায় আসলো, আপনি হ্যাপি কিনা তার এই পজিশন নিয়ে, তাহলে আপনার একটা ভ্যালুর আইডিয়া হলো নাকি। সো ইউএলকে আমি তাই কথা বলতে পারি যে ইউএলকে বলতে পারি কি সেম কথাগুলো
কিন্তু কোনো মডিফিকেশন দরকার আছে চিন্তা করে যে ইউএল তুমিও 5 পিক্সেল থেকে কি উপর থেকে জায়গা ছাড়ো, তোমার ডান পাশেও কি 15 পিক্সেল, বাম পাশে বামে 0 বললে হবে, কারণ বামে তো অলরেডি H4 জায়গা ছাড়ছে। সো দুজন জায়গা ছাড়লে দেখা যাচ্ছে ওর 20 এর 20 মিলে 40 পিক্সেল কী হবে, গ্যাপ হয়ে যাবে নাকি, সেটা দরকার নেই। ঠিক আছে কিনা? এলআইগুলোকে কি বলবো, যে তোমাদের ফ্লট হচ্ছে লেফট, কিংবা আমরা এই ক্ষেত্রে ফ্লটটা ইউজ করবো না এইসব ক্ষেত্রে যেখানে আমাদের অতটা ইম্পর্টেন্ট না, হোয়াইটটাই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি সবসময় ইউজ করি পজিশন না, 3 নম্বর যে পদ্ধতি বলছিলাম ডিসপ্লের মাধ্যমে কি করা যায়, এদের এলআইগুলোকে ইনলাইন, আমি এদেরকে ইনলাইন ট্যাগ বানা দিতে পারি যে এদের ডিসপ্লে ইনলাইন, এবং এদের প্রত্যেকটার শেষে আমি যদি বা দুই পাশে যদি দেখেন, আমি ইনলাইন আগে করলে কি আগে দেখে নিই, সেটা এক লাইন হয়ে গেছে, বোঝা যাচ্ছে এটা কে কোথায় আছে না আছে নাই। আচ্ছা, আমরা লিস্ট স্টাইল এখানে নান করি নাই, তাই না? এটা ইউএল এর একটা কমন যেহেতু আমরা লিস্ট স্টাইল জানি ডিফল্ট নিজেরাই ইউজ করবো, লিস্ট স্টাইল নান করি। আর এলআইতে একটা লিস্ট স্টাইল আগে দিয়ে দিই নাকি, যেন পার্থক্য ইয়ে করা যায়। এই ইমেজটা কোনটা, এটা আমরা সিএসএস থেকে ইউজ করতেছি নাকি, তাহলে এটা বাইরে আছে এইটা, তাহলে এটাকে আমরা টেনে আগে জায়গায় নিয়ে যাই, রাইট? আমরা পরেও এটা সবসময় কাজের সময় সাজা নিতে পারবো না যে অমুকে করছে আমি আর সরাই নেই, এটা যেন না বলি। আমি নেওয়ার আগে কী করি, এটাকে টেনে এখান থেকে ছেড়ে দিই ভিতরে, সে চলে গেল, তারপর ভিতরে যায় কি, তারপর ছবিটা সিলেক্ট করি, সমস্যা আছে? আমার 22 পিক্সেল প্যাডিং থাকতে হবে, রাইট? মিনিমাম মনে রাখতে হবে, রাইট? যেহেতু 22/24, ওকে ফাইন। সো একেও বলতেছি তোমার রিপিট হওয়ার দরকার নেই, এবং তুমি লেফটে সেন্টারে বসো, এবং একে বলতে হচ্ছে তো তুমি প্যাডিং রাখো লেফট পাশে নাকি 22, এবং আপনি আরও 5 যোগ করতে চান বা 8 যোগ করতে চান, আপনি 30 পিক্সেল বলেন নাকি, যে তার ছবির পরও আপনি আরও ছবি থেকে একটু দূরে থাকে লেখাটা শুরু করতে পারছেন। সো তাহলে এই হচ্ছে কি তাদের অবস্থা, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে, মানে ভদ্রলোক তো ইয়ে করতেছে না, উপরে উঠতেছে না, আমরা যদি এর এলআইয়ের যেটা আছে আর কি, এলআই তো না, মূলত ইউএলের হাইট বলে দিই, যে তোমার হাইট হচ্ছে ওই 30 পিক্সেল, 22 পিক্সেল না 24 পিক্সেল, ছবির হাইট যেটা ওটুকু হলেও চলে, বা আপনি 25 পিক্সেল বলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত ওভারফ্লোটাকে কী করা, হিডেন করা, যে বাড়তি কন্টেন্ট তোমার দেখানোর দরকার নেই, ঠিক আছে? আমরা যদি মনে করি যে না আরও ইয়ে হচ্ছে, কী করবো, ঠিক আছে না? কিন্তু নিচে কেন, এখানে পাশে বসতে বলেছে, সো হয়তো সে ওয়াইডে কী করেনি, কাভার করেনি, তাহলে আসেন এর ওয়াইড দিয়ে দিই, একে একটা ওয়াইড বলে দিই ইউএলকে, যার ফ্লট বলাই আছে, যে তোমার ওয়াইড হচ্ছে আমরা আনুমানিক আগে দিই, সাপোজ আনুমানিক আমরা পুরোটুক যেহেতু আছে 1100 মধ্যে 100 মতো মাত্র নিচ্ছে, তাই না? সো 1000 পিক্সেল বা 900 দিই আগে, 900 পিক্সেল এই পাশে চলে গেছে নাকি। আর যদি বলেন যে আরেকটু জায়গা আছে, এখন আপনি জায়গা তৈরি করেন, 950 করে দেখি আরও 50 পিক্সেল তার হাতে জায়গা আছে কিনা, না 50 নেই, 30 খাচ্ছে না, 20ও খাচ্ছে না, 10 গেছে, ফাইন, ওকে। এখন যদি বলেন না এটা বেশি দূর হয়ে গেছে, তাহলে আপনি এখানে বলেন যে না আমি এখানে 20-এ দেবো বা একে বাড়াই, এর যে রাইটে এত জায়গায় কমা দিতে গেছে তার না দিয়ে কি এটা কমা দিই, সরি এটা লেফটে মনে না,
রাইট হচ্ছে এটা, যে এর এত দরকার নেই, এর 5 পিক্সেল তার মানে বেশি জায়গা হয়ে গেছে। না এর 5ও দরকার নেই, 0 দিয়ে দিই, কারণ আমি একে বলছি অলরেডি দুজনেই জায়গা ছাড়তেছে, খারাপ লাগতেছে। আচ্ছা আবার দেখেন একটা এলাই শেষে একটা লেগে আছে না, তাহলে আমার বলা উচিত কি মার্জিন রাইট, না মার্জিন বলবো না, যেটা ইনলাইন ট্যাক্সে প্যাডিং বলবো, ইনলাইন ট্যাগে মার্জিন বলি না, তাই না? প্যাডিং রাইট দেবো, যে তুমি তোমার এক একটার পরে কি একটা থেকে একটা 20 পিক্সেল করে দূরে সরাও, ঠিক আছে? সো প্রত্যেকে তারপরে কি 20 পিক্সেল মতো এখানে জায়গা ছাড়ছে, রাইট? আচ্ছা এখন আমরা ইউএলকে বলা আছে তুমি একে 950-এ রাখি, আর এটা হচ্ছে H4 এর লেফট সাইডে 20 বলা আছে, লেফট সাইড ঠিক আছে ফাইন। ইউএল এর বলা আছে টপ, আর এটা হচ্ছে 15 পিক্সেল হচ্ছে তার রাইটকে আসলে 0 বললেও কিনে এখন কোনো সমস্যা নাই, কারণ এলআই এর নিজস্ব কি করতেছে, সে একটা প্যাডিং রাখতেছে, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে করে আমাদের কি করছে, আমরা একটা এরিয়া তৈরি করে নিচ্ছি, যেখানে অনুমান হচ্ছে যে এখানে অনেকগুলো আরও আমরা জানি আরও এলআই আছে, বাট এদেরকে জাভাস্ক্রিপ্ট যখন আসবে তখন কি ওদেরকে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের 3টা সেকশন, বোথ এই যে ব্যানার এই জায়গা এবং এই জায়গা, 3টা জায়গাতে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই জায়গাটাকে একটা ক্লামজি করে ফেলবো, আচ্ছা? বা আপনি যদি মনে করেন যে আমি এত জায়গায় যে আমি প্রেফার করি না, আমরা আসলে এখান থেকে তাহলে একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো না, এখান থেকে আমরা তাহলে বা শুধু যতটুকু ধরে ওটুকু কন্টেন্ট রাখবো আর বাকিটা ডিলিট করে দেবো। এই ইফেক্ট আমরা নিচে কোথাও ইউজ করব, কারণ একটা স্ক্রিনের মধ্যে একাধিক জাভাস্ক্রিপ্ট থাকলে এটা ডিজাইনকে মেরে ফেলে। কথা বুঝতে পারছেন যে আপনার এখানেও ইমেজ চেঞ্জ হবে, এই লেখাও নড়বে, এই লেখাও নড়বে, তো এক জায়গায় 3জন নড়লে সমস্যা হবে। সো এই চেঞ্জ হচ্ছে, আর নিচে দিয়ে লেখাটা কি যাচ্ছে, এখানে আমরা এটা করব না, আমরা সিদ্ধান্ত চেঞ্জ করলাম, ঠিক আছে? আমরা এই ইফেক্টটা আমরা জানি নিচে অনেকগুলো সেকশন আছে, তাই না? ওই সেকশনগুলোতে যাই ইউজ করবো। হুম, জাভাস্ক্রিপ্ট ছাড়া হ্যাঁ মার্কিউ ট্যাগ দিয়ে করা যায়, যেটা হ্যাঁ যেটা করা যায়, কিন্তু যেটা হচ্ছে অবসোলিউট ট্যাগ, সেটা আপনি ইউজ করলে মানে যে জানে না তার বাহবা পাবেন, কিন্তু যে জানে তার বকা খাবেন। ডেপ্রিকেটেড ট্যাগ মার্কিউ, সো মার্কিউর কাজটা মার্কিউ দিয়ে করা যাবে না, জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতে হবে, ঠিক আছে? আমরা এই মধ্যে একটা ব্রেক নিই, ঠিক আছে? ব্রেক নিয়ে আমরা আবার নেক্সট স্টেপ শুরু করি। সাইট তো অলরেডি অর্ধেক শুয়ে গেছে অলরেডি নাকি? আমাদের শর্টকাট হচ্ছে কি F7, হুম F7 পজ না, F7 এ স্টপ হওয়ার কথা।